প্রিয় দর্শক, এনটিভির বিশেষ আয়োজন তথ্য প্রযুক্তির এই দুনিয়ায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। দর্শক, আইসিটি দ্য গ্রেট ইকুয়ালাইজার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ওয়ার্ল্ড কংগ্রেস অফ আইটি 2021 অনুষ্ঠিত হতে যাচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11 নভেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মেলন। এর আগে মালয়েশিয়া, আর্মেনিয়া সহ কয়েকটি দেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মূলত এবারের পর্বে এই বিশেষ দিক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে আছেন দুজন অতিথি। প্রথমে পরিচয় করে দিচ্ছি ডক্টর খন্দকার আজিজুল ইসলাম, অতিরিক্ত সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এছাড়া আমাদের সাথে আছেন জাবেদুর রহমান শাহিন, সহসভাপতি, বাংলাদেশ কম্পিউটার সমিতি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। স্বাভাবিকভাবেই এই ধরনের একটা সম্মেলন আমাদের জন্য তো অনেক গর্বের, কারণ বাংলাদেশে যেহেতু প্রথমবারের মতো সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই সম্মেলনকে কেন্দ্র করে প্রথমে আপনার কাছে আসব, বিশেষ কি আয়োজন আছে আমাদের? 2008 সালের 12 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশের রূপকল্প ঘোষণা করেন, এরপর থেকে বাংলাদেশ এই ডিজিটাল যে কার্যক্রম, যেটা আমরা দেশীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে আমরা এগিয়ে চলেছি। আমাদের বেশ কয়েক বছর আগ থেকে আমরা WCIT, যেটা ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটি, এটার আয়োজক দেশ হিসেবে যে আমরা হোস্ট কান্ট্রি হিসাবে যে আমরা এটা আয়োজন করব, এই প্রতীক্ষায় আমরা ছিলাম। আগামী 11 থেকে 14 যে নভেম্বরে আমাদের এই WCIT আমরা উদযাপন করতে যাচ্ছি। আমাদের অনেক আশা ছিল আমরা এই WCITর আয়োজনটি ফিজিক্যাল মোডে, ইন পার্সন এটা হবে, কিন্তু বর্তমান আপনারা জানেন যে কোভিড-19 সিচুয়েশনের কারণে এটা আমরা হাইব্রিড মডেলে, ভার্চুয়ালিও এটা আমরা করতে যাচ্ছি। এখানে আমাদের বিদেশি অনেক যারা আইটি ব্যক্তিত্ব, তারা এখানে আমাদের ভার্চুয়ালি এবং ফিজিক্যালি এখানে যুক্ত থাকবেন। বেশ কয়েকটি দেশের আইসিটি বিষয়ক মাননীয় মন্ত্রী মহোদয় ইতিমধ্যে তারা দেশে চলে এসেছেন, বাংলাদেশে এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। এর বাইরেও প্রায় আমরা আশা করছি শতাধিক দেশের যারা আইটির সাথে যুক্ত আছেন, তারা আমাদের এই প্রোগ্রামে যুক্ত হবেন। এই প্রোগ্রামে যুক্ত হওয়ার পর তারা কোন কোন বিষয়গুলো নিয়ে মূলত ফোকাসিং হবে, আপনার কাছে আমরা এই বিষয় নিয়ে আবারও কথা বলবো। তার আগে আপনার কাছে আসবো, বলবো যে তরুণদের কিন্তু অনেক আগ্রহ এই ধরনের সম্মেলনের ব্যাপারে। তো তারা যদি অংশগ্রহণ করতে চায়, সেক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখেন, আমাদের এখানে আসলে এটা তো হাইব্রিড মোডে হচ্ছে, যেহেতু আমাদের ফিজিক্যালি হওয়ার কথা ছিল, যেহেতু করোনা পরিস্থিতির কারণে আমরা এটা আসলে ফিজিক্যালি করতে পারছি না, তো আমরা আসলে হাইব্রিড মোডে হচ্ছে। সো এখানে কিন্তু রেজিস্ট্রেশন করে ভার্চুয়ালিও আমরা তরুণ কেন সবাই অংশগ্রহণ করতে পারেন, এবং ফিজিক্যালিও কিন্তু আমরা এখানে গিয়ে অংশগ্রহণ করতে পারতেছি। তো এখানে যেটা সুবিধাটা থাকতেছে যে আইটি যে সামনের দিনগুলো আরও কত দূরে যাবে, কীভাবে যাবে, মানে গাইডলাইনটা কিন্তু এখানে গেলে দেখতে পাবেন। বিভিন্ন সেমিনার থাকতেছে, সেমিনারে আমাদের সবাই কিন্তু ইন্টারন্যাশনাল যারা বক্তা আছেন তাদের কাছ থেকে কিন্তু দিক নির্দেশনা পাবে, তাদের কাছ থেকে কথাও শুনতে পারবে আর কি। সো এখানে তাদের সুযোগ থাকতেছে, এখানে আইটির যারাই আছেন সবাই অংশগ্রহণ করেন, উন্মুক্ত সবার জন্য। আপনার কাছে আবারও আসবো। আমরা বলবো যে উনি একটু বিষয় বলেন যে অনেক দিক নির্দেশনা আসবে। একটু আগে যেটা বলছিলাম যে ফোকাসিং আসলে বিষয়গুলো কি, এই বিষয়গুলো নিয়ে যদি বলতেন। আমি একটু অ্যাড করতে চাই। আপনি বলেছিলেন যে এখানে আমাদের তরুণ প্রজন্মের জন্য কী ধরনের এখানে আয়োজনের মধ্যে থাকবে। এখানে আমাদের দেশি বিদেশি যে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলো আছে, আমাদের বাংলাদেশের সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র আছে, তারা কিন্তু এখানে আমাদের এই প্রোগ্রামটিতে তারা ইন পার্সন, ফিজিক্যালি এবং ভার্চুয়ালি তারা যুক্ত হতে পারবে। এবং আমাদের যে প্রোগ্রামে যেখানে ফোকাস করা হয়েছে, সেখানে আমাদের এখানে কিন্তু আমরা আপনার ডিজিটাল স্টল যেটা থাকবে, সেখানে অনলাইনে তারা আমাদের স্টলগুলো ভিজিট করতে পারবে। সেখানে আমাদের বিভিন্ন ধরনের আমাদের যে আইসিটির, বিশেষ করে হার্ডওয়্যার এবং সফটওয়্যারে যে সমস্ত আমাদের ইনোভেশন আছে, যে সমস্ত আমাদের যেই বাংলাদেশ যে কী ধরনের কাজগুলো ডেভেলপমেন্ট যেটা হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা যা করেছি, সেগুলো আমরা একটু ব্র্যান্ডিং করার চেষ্টা করব, এবং যাতে করে এই আমাদের তরুণ প্রজন্মের যারা, তারা সেখানে
তারা তারা বিশেষ করে অনলাইন ট্যুর করে এই স্টলগুলো তারা ভিজিট করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই 4 দিনব্যাপী প্রোগ্রামে কিন্তু আমরা কিছু সাইড ইভেন্ট প্যারালাল সেশন রেখেছি, সেখানে বিভিন্ন সেমিনার হবে। এখানে আমাদের আইসিটির আমাদের ডিজিটাল যে অ্যাচিভমেন্ট লাস্ট 12 ইয়ার্সে যেটা সিন্স 2008-12 থেকে আমাদের অদ্যাবধি আমাদের যে অর্জনগুলো হয়েছে সেগুলোর উপর বেজ করে, এবং আমরা যে অ্যাডভান্স টেকনোলজি যেগুলো যাচ্ছি, বিশেষ করে আমরা যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যে চ্যালেঞ্জ আমরা এখন যেটাকে ফেস করছি, যেটা আমরা সেই বিষয়গুলো কিন্তু আমাদের এই সেমিনারে এখানে অন্তর্ভুক্ত থাকবে। এবং এখানে কি রিসোর্স পার্সন হিসেবে আমাদের দেশের এবং যারা আন্তর্জাতিক অঙ্গনে আইটিতে যারা বিশেষজ্ঞ যারা আছেন তারা সেখানে বক্তা হিসেবে থাকবেন। এটাও কিন্তু আমাদের ধরনের একজন বড় সুযোগ। আন্তর্জাতিকভাবে অনেক আপনি বললেন যে বিভিন্ন দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা আসবেন, তারা মূলত কোন ধরনের দিক নির্দেশনা দেবেন, মানে এই বিষয়ে যদি কিছু বলতেন। অ্যাকচুয়ালি আমাদের আপনি জানেন যে আমাদের আন্তর্জাতিক অঙ্গনে এখন আমরা যেটা হচ্ছে আমাদের এক একটি দেশ নতুন নতুন আমরা ইনোভেশন করছি। আমাদের আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে আপনি দেখেন যে আমাদের আইসিটি এখন একটা টুল হিসাবে ব্যবহার হচ্ছে। আইসিটি আজ থেকে 12 বছর আগে যেভাবে চিন্তা করা হতো এখন কিন্তু অনেক পরিবর্তন এসছে। এখন আমাদের সকল সেক্টরে, আপনি হেলথ বলেন, আপনি ট্রান্সপোর্ট বলেন, আপনি সার্ভিস সেক্টর বলেন, এভরিহোয়ার আমরা এখন আইসিটির ব্যাপক আমরা এটার ম্যাপিং হচ্ছে, এটার প্রয়োগ হচ্ছে। তো এখন পৃথিবীব্যাপী বিশেষ করে আমি আন্তর্জাতিক অঙ্গন তো বলবই যে গত 1.5 বছরে কোভিড-19 সিচুয়েশনের ফলে আইসিটির যে সব সেক্টরে যে এটার যে ব্যাপক প্রয়োগ হয়েছে, মানুষ ঘরে বসে তার অফিস করতে পেরেছে। আমি এখানে আসার আগে, আপনাদের এই স্টুডিওতে আসার আগে আমি কিন্তু অলরেডি গাড়িতে বসে আমার নথির মাধ্যমে আমার অফিসের অনেকগুলো ফাইল আমি নিষ্পত্তি করেছি। যদি বলেন যে ডিজিটাল বাংলাদেশের অ্যাচিভমেন্টকে, আমি আসার সময় প্যারালালি একটি মিটিংয়ে যুক্ত ছিলাম, ভার্চুয়াল মিটিংয়ে। আপনারা জানেন যে সমস্ত আমাদের ফুড এখন আপনারা অনলাইনে এখন ঘরে বসে পাচ্ছেন, টেলিমেডিসিন আপনারা এখন পাচ্ছেন। তো আমরা যেটা আপনি বললেন যে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের বেশ যে সমস্ত দেশগুলোর এই বিভিন্ন সেক্টরে তাদের যে অগ্রগতিগুলো আছে হেলথে, এবং এখন আমাদের কোভিডকে উপলক্ষ করে আমরা যেটা সবচেয়ে বেশি ফোকাস করছি, আমরা আশা করছি তাদের কাছ থেকে এই ধরনের ভালো ভালো ইনোভেশন যেটা আইটির মাধ্যমে হচ্ছে সেগুলো তাদের সেই টপিকগুলোতে, সেমিনার টপিকগুলোতে প্রাধান্য পাবে। আপনার কাছে আমরা আবার আসবো। আপনার কাছে বলবো যে 4 দিনের এই সম্মেলন, তো আপনাদের পক্ষ থেকে বা বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে মানে কি আয়োজন রয়েছে? আপনাদের তো একটা নিজস্ব পরিকল্পনা রয়েছে, এই বিষয়ে নিয়ে যদি কিছু বলেন। দেখেন না যে বাংলাদেশ কম্পিউটার সমিতি তো আসলে প্রতিষ্ঠা হয়েছিল 1987 সনে। তো তখন থেকে আমরা আসলে যে উইটসের আমরা সদস্য সেই হিসাবে আমরা প্রথম থেকে যে সম্মেলনগুলো হয়তো আসলে ইউরোপ, আমেরিকা সেসব দেশে বেশি হয়েছে। এই আমাদের ধরেন এশিয়ার দিক থেকে আসলে ওইভাবে সম্মেলনগুলো হয় নাই। আসলে আমাদের হয়তো আইটির ক্ষেত্রে আমাদের এত উন্নতি বা আমাদের এই ডেভেলপমেন্টটা ছিল না। আমরা আইটিতে অনেক ডেভেলপড হয়েছি। আমরা এখন ধরেন বৈশ্বিক পর্যায়ে প্যারালালি আসতে পেরেছি বলেই কিন্তু তারা এখানে সম্মেলনটা করতে সম্মত হয়েছে। হ্যাঁ, তার আগে কিন্তু বাংলাদেশ চাইলেও আসলে আয়োজক হইতে পারে নাই। তো এখন যেহেতু আমরা চাওয়ার পরে তারা আয়োজক হতে সম্মত হয়েছে এবং আয়োজনটা এখানে হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস, বিশ্বের 83টা দেশ এখানে আসলে ভার্চুয়ালি সংযুক্ত থাকবে। তো আয়োজনটা আসলে বৈশ্বিক, যদিও হচ্ছে এখানে বাংলাদেশে, কিন্তু আয়োজনটা আসলে বিশাল। তো আমরা প্রথম থেকে আমরা যতগুলো সম্মেলন হয়, আমার যে ভাই উনিও গিয়েছেন অনেকগুলো, আমাদের যে বাইরের যে সম্মেলনগুলো হয় উইটসের, সেই সম্মেলনগুলোতে আমিও অংশগ্রহণ করেছি। তো সেইখানে আসলে যে বিষয়গুলো হয় যে বিশ্বের যে ধরেন নীতি নির্ধারকটা আইটির ক্ষেত্রে যারা যান, যারা আসলে আইটিকে নেতৃত্ব দেন, তাদের এখানে B2B মিটিং হয়, সেমিনার হয় বিভিন্ন রকম, যে আগামীতে আইটিটা কোন পর্যায়ে আসছে, আরও কী হবে, কী ডেভেলপমেন্ট আমরা আশা করতে পারি, সেই বিষয়গুলো কিন্তু আসলে আমরা ওই সম্মেলনগুলোতে হয়ে থাকি আর কি। তো ওইখানে যেটা প্রোডাক্ট শোকেসিং হয়তো সেইভাবে হয় না, যেটা একটা আইটির একটা মেলা হলে যেরকম দেখা যায় যে প্রত্যেকে হার্ডওয়্যার নিয়ে বিক্রি করে বা সফটওয়্যার নিয়ে বিক্রি করে, সেই রকম হয়তো থাকে না। কিন্তু এখানে থাকে হলো যে আইটির নেক্সট জেনারেশন, আইটির কী চেঞ্জটা আসবে, কী ডেভেলপমেন্টটা আসবে, ওই ধারণাটা এখানে থাকে। তো যেহেতু বাংলাদেশ কম্পিউটার সমিতি শুরু থেকেই এই ওয়ার্ল্ড কংগ্রেসের সাথে যুক্ত, আমরা এটা জানি, এটা ব্যাপক আয়োজন। আমরা আইসিটি মন্ত্রণালয়কে ধন্যবাদ দিতে চাই। তারা যদি আসলে সংযুক্ত না থাকতেন, রাষ্ট্রীয়ভাবে সংযুক্ত তারা এটা আয়োজক না হতেন,
বাংলাদেশ কম্পিউটার সমিতির এককভাবে কখনো এটা করা সম্ভব হতো না। আসলে আবারও আমরা আসবো স্বাভাবিকভাবে আইসিটি মন্ত্রণালয়কে তো অবশ্যই সেটা ধন্যবাদ পাওয়ার রাখি। আপনার কাছে আসবো, বলবো যে আমরা ইতিমধ্যে জেনেছি তথ্য প্রযুক্তি অঙ্গনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এই আয়োজনে থাকছে। বলবো যে মানে বাংলাদেশে তথ্য প্রযুক্তিবিদদের মধ্যে কারা কারা থাকবে? বাংলাদেশের তথ্য প্রযুক্তিতে যারা আছে, বিশেষ করে আমাদের আইটি সেক্টরে যারা বিশেষ ব্যক্তিগণ আছেন, তার মধ্যে আমাদের যারা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক আছেন, বিশেষ করে যে সমস্ত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স সিএসসি যেখানে শেখার, তারপর যারা অধ্যাপকবৃন্দ আছেন তারা থাকবেন। আমরা আশা করছি ডক্টর জাফর ইকবাল, ডক্টর কায়কোবাদ, ওনাদেরকেও আমরা আশা করছি আমাদের প্রোগ্রামগুলোতে। তারপর আমার মনে হয় বিসিএস এটা বলতে পারবেন যে আপনাদের আইটি সেক্টরে কারা কারা আসছে, এটা আইটির আমাদের যারা থাকবে, আমাদের বেসিস, আমাদের যে সংগঠনগুলো রয়েছে বেসিস, বাক্য, ইক্যাব, আমাদের সেই নেতৃবৃন্দ সবাই তো থাকবেন যারা আইটিকে এই পর্যায়ে নিয়ে আসতে সহায়তা করেছেন। আইটি আজকে ধরেন আমাদের বাংলাদেশে শুরু হয়েছে 90 শতক থেকে, আমরা বলতে পারি বাংলাদেশে কম্পিউটারের যুগ শুরু হয়েছে। তো 90 থেকে আজকে 2021, এই যে দীর্ঘ সময় আইটি এই পর্যায়ে যে আসতে পেরেছে, তার আসার পিছনে যাদের ভূমিকা আছে প্রত্যেকে কিন্তু আমরা হয়তো নাম মেনশন নাই করতে পারি, কিন্তু আমরা বিশেষভাবে উল্লেখ করতে পারি যে ধরেন আমাদের আইসিটি ক্ষেত্রের যেটা বলেন লিডার বলতে পারি আমরা, যেটা সরকারিভাবে ওনারা আসলে সার্বিক সহযোগিতার দিক নির্দেশনা সবসময় ছিল। সজীব জয় এই প্রত্যেকটা প্রোগ্রামের সঙ্গে কিন্তু পিছন থেকে কিন্তু উনি কাজ করতেছেন। ওনার পরামর্শ নিয়েই কিন্তু আমরা আসলে যে এই সম্মেলনটা কীভাবে হবে, আইটি কীভাবে যাত্রা শুরু করছেন, কোথায় যাবে, উনি কিন্তু প্রত্যক্ষভাবে আমাদের সঙ্গে যুক্ত আছেন, হ্যাঁ থাকবেনও। আর পলক ভাই তো আছেনই, তারপরে আমাদের মন্ত্রিসভার অনেক মন্ত্রী কিন্তু এখানে থাকবেন এই প্রোগ্রামটাতে। আপনার কাছে আবার আসবো, বলবো যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে অনেক আয়োজন আমরা দেখেছি, তো এই 4 দিনের সম্মেলনে কোনো বিশেষ কোনো আয়োজন থাকবে কিনা? আমাদের যেটা আমরা বলেছি যে এখানে আপনি জানেন যে আমাদের WCITর যে 11ই নভেম্বর যেটা উদ্বোধন হতে যাচ্ছে, এটি উদ্বোধন করবেন মহামান্য রাষ্ট্রপতি। আর উনি আগামীকাল সেটা এই WCIT এই আয়োজনটি উনি উদ্বোধন করবেন, এটা আমরা আশা করছি। এবং এরপরে জাতির স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের বেশ কিছু কর্মকাণ্ড ইতিমধ্যে আমরা শুরু করেছি। আপনি জানেন গত মাসে আমরা ব্লকচেইন অলিম্পিয়াড আমরা করেছি, আমাদের আপনার এই WCIT আমরা করছি, অ্যাসোসিও আমরা করছি, এবং আমাদের বিভিন্ন ধরনের আমাদের যে আইসিটির উপর বিভিন্ন অলিম্পিয়াড যেগুলো সেগুলো আমরা করছি। আমরা বিভিন্ন ধরনের আপনার বিশেষ করে আইটির উপর কম্পিটিশন যেগুলো হচ্ছে। আরেকটা হচ্ছে আমরা বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট একটা করেছি বিগ, এবং বিগের একটি আমাদের অলিম্পিয়াড হয়ে গেল। এখানে কিন্তু আন্তর্জাতিক অঙ্গনের প্রায় 55টি দেশের প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেছিল, এবং সেটা আমরা বেশ ফেস্টিভ মোডে আমাদের সেই বিগের বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্টের সেই প্রোগ্রামটি অলিম্পিয়াডটি এটা আমরা উদযাপন করেছি। আমাদের কিন্তু আইসিটি বিভাগের বঙ্গবন্ধুর শতবর্ষকে উপলক্ষ করে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে উপলক্ষ করে আমাদের কিন্তু পর্যায়ক্রমে আইসিটির উপর আমাদের বিভিন্ন কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি, এবং এটা আমাদের জন্য অত্যন্ত যে একটা সুযোগ আমি বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ডিজিটাল বাংলাদেশের যদি এই রূপকল্প ঘোষণা করেছেন বলে আজকে 2021 সালের মধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশ এখন আমাদের কাছে একটি বাস্তবতা। আর এই ডিজিটাল বাংলাদেশের যে সকল কর্মকাণ্ডের যেখানে আর্কিটেক্ট হিসেবে কাজ করেছেন উনি হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়। উনি কিন্তু আমাদের সাথে প্রতি মাসে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমরা কীভাবে WCIT করব, এবং উনিও কিন্তু সেই WCITর বিভিন্ন ইভেন্টে উনি যুক্ত থাকবেন। এবং আমাদের আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক MP মহোদয়, উনি অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের প্রতিটি প্রোগ্রামকে উনি যুক্ত থাকেন। আজকেও আমাদের একটি প্রেস কনফারেন্স হয়েছে, সেখানে WCIT আমরা কীভাবে উদযাপন করব সেখানে উনি প্রেস ব্রিফিংয়ে বলে দিয়েছেন, এবং উনি প্রতিটি ইভেন্টে আমরা
কিভাবে সেখানে কারা কারা থাকবেন এবং সেখানে কারা অডিয়েন্সে থাকবেন, এই বিষয়গুলি উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন, যার জন্য উনি এখন আন্তর্জাতিক অঙ্গনে আমাদের যে আমাদের WCAT-র যে আমাদের যে অবস্থান, সেটা কিন্তু অনেকাংশে এটা বৃদ্ধি পেয়েছে। এটা আপনাকে আপনার অবগতির জন্য জানাচ্ছি এবং আমাদের দর্শক যারা আছেন যে 2020 সালে মালয়েশিয়া পেনাংয়ে তারা ফিজিক্যালি এই WCAT করার কথা ছিল, কিন্তু সেটি তারা করতে পারেনি, তারা ভার্চুয়ালি করেছেন। এবং 2019 সালে আর্মেনিয়ার ইয়েভেরেনে তাদের রাজধানীতে সেখানে WCAT উদযাপন হয়েছে এবং সেখানে কিন্তু তারা ফিজিক্যালি করেছিল এবং সেটা একটা ফেস্টিভ মোডে ছিল। সারা দেশ, সারা জাতি এই WCAT-কে উপলক্ষ করে সেখানে কয়েক হাজার, 2000 বিদেশি অবশ্যই সেই আয়োজনের কথাও শুনবো। দর্শক, এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তার আগে আমাদের ICT প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এরই মধ্যে এই সম্মেলন নিয়ে কথা বলেছেন। আমরা দর্শক সেটা শুনে আসবো। আমরা ICT বিভাগ, বাংলাদেশ কম্পিউটার সমিতি, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বিশ্বের সবচেয়ে বেশি বড় সংখ্যায় অংশগ্রহণকারী 85টি দেশের উপস্থিতি এবং অংশগ্রহণের মধ্য দিয়ে সারা বিশ্বের প্রযুক্তি বিশ্বের অলিম্পিক হিসেবে খ্যাত ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটির আমরা 25তম আসরের আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হতে পেরেছি। আমাদের ডিজিটাল বাংলাদেশের যে না বলা কথাগুলো, সেগুলো আমরা ওয়ার্ল্ড কংগ্রেস অন আইটি 2021-এর মাধ্যমে সারা বিশ্বকে আমরা জানাবো। এবং শুধু আমরাই বলবো না, আমাদের এই কংগ্রেসে, আমাদের এই সম্মেলনে বিশ্বের এমন কিছু বক্তা যারা অংশগ্রহণ করবেন, যাদের কথা সারা বিশ্বের সবাই শোনে। ইন্টারনেটের প্রতিষ্ঠাতা, ইন্টেলের চেয়ারম্যান, এইরকম বিশ্বের যারা নেতৃত্ব দানকারী শিল্প উদ্যোক্তা কিংবা শিল্প প্রতিষ্ঠান আছে, সেই সকল প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা এখানে কথা বলবেন। আমরা আরও সৌভাগ্যবান যে অ্যাসোসিও যে অ্যাওয়ার্ড নাইট, সেটাও আমাদের এশিয়া ওশেনিয়া অঞ্চলের যে 5টা ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে, সেটারও আমরা হোস্ট কান্ট্রি হিসেবে 12 নভেম্বর বিকাল 5:30 থেকে 7টা পর্যন্ত আমরা সেই অনুষ্ঠানটা আয়োজন করব। আমাদের 11 নভেম্বর 7টা থেকে 9টা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে মিনিস্ট্রিয়াল কনফারেন্স অনুষ্ঠিত হবে এবং সেই মিনিস্ট্রিয়াল কনফারেন্সে কিনোট প্রেজেন্টেশন রাখবেন ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট জনাব সজীব ওয়াজেদ জয়। 13 নভেম্বর আমরা উইটসা এক্সেলেন্স অ্যাওয়ার্ড নাইট করব, যেখানে 9টা ক্যাটাগরিতে 18টি সম্মাননা প্রদান করা হবে এবং এমিনেন্ট পার্সন অ্যাওয়ার্ড ক্যাটাগরিতেও একজন বিশেষ ব্যক্তিকে উইটসা ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যালায়েন্স তারা প্রদান করবে। এবং 14 তারিখে আমাদের এই পুরো সম্মেলনটি আমরা শেষ করতে পারব। এবং পাশাপাশি উইটসা অ্যাওয়ার্ড সরকারি বেসরকারি NGO ব্যক্তিদের ক্যাটাগরিতে মনোনীত করা হয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে 14টি পুরস্কার প্রদান করা হবে। আমরা WCIT-কে একটি সফল অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে সারা বিশ্বের কাছে ডিজিটাল বাংলাদেশের সাফল্যের গল্পটা তুলে ধরতে পারবো। আমরা শুনলাম ICT প্রতিমন্ত্রী ওনার বক্তব্য। উনি একটি কথা বললেন যে ডিজিটাল বাংলাদেশের অনেক না বলা কথাকে এবার এই সম্মেলনে তুলে ধরা হবে। এই বিষয়টি আসলে আমাদের দর্শকের কাছে কি একটু ব্যাখ্যা করবেন? কথাটা অর্থ কি? ডিজিটাল বাংলাদেশের না বলা কথা, আসলে ডিজিটাল বাংলাদেশের সব কথাই অলরেডি এখন সবাই জানেন, আপনারাও জানেন। তো আমাদের কিছু বিষয় আছে, কিছু অগ্রগতি আছে যে আজকে ICT বিভাগ তার অধীনস্থ যে দপ্তর সংস্থাগুলো আছে তার মাধ্যমে আমাদের ICT-র বিভিন্ন কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি। ICT বিভাগের অধীনস্থ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, এখানে আমরা কিন্তু 39টি হাইটেক পার্ক নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে অলরেডি 6টি হাইটেক পার্ক চলমান আছে। এই হাইটেক পার্কের মধ্যে আমাদের বঙ্গবন্ধু হাইটেক সিটি, সেখানে আমাদের দেশি বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন। এখানে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, এখানে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট হচ্ছে, হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আমাদের বিভিন্ন প্রশিক্ষণ হচ্ছে। এখানে স্টার্টআপদেরকে আমরা স্পেস দিয়েছি এবং সেখানে অনেক ছেলেমেয়েরা
যারা সেখানে আউটসোর্সিং করছে। আমাদের শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার আমরা আমাদের 64টি জেলায় আমরা স্থাপন করতে যাচ্ছি। অলরেডি আমাদের বেশ কয়েকটি শুরু হয়েছে। সেখানে কিন্তু আমরা যে সমস্ত জেলাগুলোতে, যে সমস্ত জেলা শহরগুলোতে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা শেষ করে ফ্রেশার অবস্থায় আছে, তারা জব সিক করছে, তারা কিন্তু সেখানে আইসিটি ট্রেনিং নিচ্ছে। আইসিটিতে দক্ষ হয়ে তারা দেশে এবং দেশের বাইরেও তারা চাকরিতে যোগদান করছে। আমাদের হিউম্যান রিসোর্স যে ডেভেলপমেন্ট, যেটা আমি বললাম যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণে একটি নতুন মাত্রা যোগ হয়েছে, যে বিশেষ করে আইসিটি প্রশিক্ষণ নিয়ে এখন গ্রামে মেয়েরা কিন্তু নিজেরা উদ্যোক্তা হচ্ছে এবং তারা বিদেশ থেকে অর্থ উপার্জন করছে, তারা ডলারে অর্থ উপার্জন করছে। এই যে তাদের কিন্তু এখন টাইমিংগুলো হয়ে গেছে কি তারা রাতে এখন অফিস করে। এই যে আমাদের সফটওয়্যার টেকনোলজি পার্ক যেগুলো, সেখানে কিন্তু তারা কল সেন্টার আউটসোর্সিংয়ে তারা বিদেশ থেকেও তারা অর্থ উপার্জন করছে। এই যে আর্থসামাজিক অবস্থার যে একটি বড় ধরনের পরিবর্তন, এটা কিন্তু আমরা এখন বিশ্ববাসীকে জানাতে চাই। আমাদের জিডিপি গ্রোথ কিন্তু গত কোভিড-19 সিচুয়েশনে পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় কম ছিল না, আমরা ঊর্ধ্বমুখী ছিলাম এবং আবার আমরা ঘুরে দাঁড়িয়েছি। তো এটা কিন্তু ডিজিটাল বাংলাদেশের একটি বড় ধরনের অগ্রগতি। আরেকটা হচ্ছে যে আমাদের দেশের বিশেষ করে আপনি দেখেন এখন গ্রামের একজন মহিলা অশিক্ষিত, সে কিন্তু এখন জানে একটি কীভাবে স্মার্টফোন চালাতে হয়। আমি একটি ঘটনা আপনাকে শেয়ার করতে চাই যে আমি সিঙ্গাপুরে একটি প্রশিক্ষণে গিয়েছিলাম। সেখানে সিঙ্গাপুরে মুস্তাফা সেন্টারের সামনে যে একটি মাঠ ছিল, সেখানে আমি সন্ধ্যার পর হাঁটছিলাম, দেখলাম আমাদের বাংলাদেশি একজন ওয়ার্কার সন্ধ্যার পর তিনি পঞ্চগড়ের একটি প্রত্যন্ত অঞ্চলে তার স্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সিং কথা বলছেন। তার স্ত্রী একজন অশিক্ষিত ক্লোয়াকাল স্থানীয় ল্যাঙ্গুয়েজে কথা বলছেন। আমি দেখলাম যে প্রযুক্তি গ্রহণে ইন অ্যাডপ্টিং দ্য টেকনোলজি আমাদের গ্রামের সেই গৃহবধূ যা স্বল্প শিক্ষিত, তারাও কিন্তু এখন সেটা পারছে। এটা কিন্তু ডিজিটাল বাংলাদেশের একটি অর্জন। আমাদের এখন স্মার্টফোন, এখন আমরা ক্রয় ক্ষমতা সাধারণ মানুষের মধ্যে নিয়ে আসতে পারছি। এটা সরকারের একটি বড় ধরনের অবদান। আমরা ইন্টারনেট প্রাইস কমিয়ে দিয়েছি, আমরা কানেক্টিভিটি ডেভেলপ করেছি। আজকে ডিজিটাল বাংলাদেশের যে 4টি স্তম্ভ, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, কানেক্টিভিটি, ই গভর্নেন্স এবং ই আইসিটি ইন্ডাস্ট্রি প্রমোশন, এই 4টি ক্ষেত্রে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং যার ফলে আজকে ডিজিটাল বাংলাদেশ এগিয়ে চলেছে। আজকে বিশ্ববাসী WCIT-তে যারা আসবেন, এবং আমরা চাচ্ছি আয়োজক দেশ হিসাবে এ ধরনের একটি প্রেস্টিজিয়াস ইভেন্টের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে আমাদের এই অর্জনগুলো তুলে ধরতে চাই। যে 4টি ক্ষেত্র বললেন, হিউম্যান রিসোর্স, ই গভর্নমেন্ট সহ আরও 2টি, মানে টোটাল কানেক্টিভিটি আর আইসিটি ইন্ডাস্ট্রি প্রমোশন। ইয়েস। তো কোন জায়গাটাতে একই সমানভাবে কি জোর দিচ্ছেন, না কোন জায়গাটাতে আপনারা বেশি এগিয়ে গেছেন যদি একটু বলতেন? আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যদি আমরা বলি, আমাদের কিন্তু আইসিটি সেক্টরে শুধু আইসিটি মন্ত্রণালয় নয়, অন্য মন্ত্রণালয়গুলোও কিন্তু এখন আইসিটির উপর তারা প্রশিক্ষণ দিচ্ছে। যুব উন্নয়ন একাডেমি বলেন, মহিলা শিশু বিষয়ক, এই আইসিটির প্রশিক্ষণে কিন্তু এখন ব্যাপকভাবে পেয়েছে। তাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে আমাদের কিন্তু অর্জন অনেক বেশি। বিশেষ করে প্রশিক্ষিত যারা এখন আপনি দেখেন যে বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালতে বিশেষ করে এই আইসিটি প্রশিক্ষণ নিয়ে তারা এই ডাটা এন্ট্রি অপারেটর বলেন, কম্পিউটার অপারেটর বলেন, ইভেন একজন কর্মকর্তা, সবাইকে এখন আইসিটি জানতে হচ্ছে। তাহলে এই প্রশিক্ষণ আমরা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছি। আরেকটা হচ্ছে গভর্নমেন্ট কিন্তু অলরেডি যেটা আমি বলেছি যে আমাদের হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে আমরা যে হাইটেক পার্কগুলো করছি, এখানে আমরা যে ইনফ্রাস্ট্রাকচার অলরেডি আমরা ডেভেলপ করে দিয়েছি। এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল যারা এই যে উইটসের আয়োজক, যারা BCS বাংলাদেশ কম্পিউটার সমিতির সাথে যৌথভাবে যে আয়োজনটি করতে যাচ্ছে WCIT, এই কম্পিউটার কাউন্সিল আজকে তাদের নিজস্ব আয়োজনে তারা কিন্তু বিশেষ করে শিক্ষিত, স্বল্প শিক্ষিত যুবকদেরকে আমরা আইসিটিতে প্রশিক্ষণ করছি। এখানে শুধু আমরা যে বেসিক কম্পিউটার ট্রেনিং দিচ্ছি তাই নয়, এখানে আমরা অ্যাডভান্স যে সমস্ত টেকনোলজি যেগুলো আছে, আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর প্রশিক্ষণ দিচ্ছি, আমরা রোবোটিক্সের উপর প্রশিক্ষণ দিচ্ছি, আমরা এখন IoT ইন্টারনেট অফ থিংসের উপর দিচ্ছি। এখন তো আমরা IOE-তে চলে গেছি, ইন্টারনেট অন এভরিথিং, সব কিছুর মধ্যে এখন ইন্টারনেট। সো এই জায়গাগুলোতে কিন্তু আমাদের অনেকটা আমরা এগিয়ে গিয়েছি। আর যেটা বললেন আপনি যে আমাদের কিন্তু ইনোভেশন আছে, আমাদের বিশেষ করে বাংলাদেশ সরকার, আপনি জানেন যে আইসিটি বিভাগের অধীনে আমরা বিভিন্ন ইনোভেশন ফান্ড দিচ্ছি এবং এখান থেকে কিন্তু অনেকে ভালো ভালো ইনোভেশন নিয়ে আসছে। হার্ডওয়্যার তারা
ইনোভেশন করছে, যেগুলো আমাদের সিটিজেনের সেবা দেওয়ার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমাদের মন্ত্রণালয়ের অধীনে আমরা বাংলাদেশ বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট দিচ্ছি, সেখানেও কিন্তু আমরা এই ধরনের ইনোভেশনকে আমরা উৎসাহিত করছি, স্টার্টআপদেরকে আমরা উৎসাহিত করছি, উদ্যোক্তা হওয়ার জন্য আমরা সেই সুযোগগুলো সৃষ্টি করে দিচ্ছি। সো গভর্নমেন্ট যতটুকু দরকার সে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সকল প্ল্যাটফর্মগুলি পর্যায়ক্রমে করে যাচ্ছে। দর্শক, এখন আমরা কথা বলবো কি থাকছে 4 দিনের এই আয়োজন, এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক একটি কথা বলেছেন 14টি বিশেষ অ্যাওয়ার্ডের কথা। সেই বিষয়গুলো এখন আমন্ত্রিত অতিথিদের কাছে শুনবো। আপনার কাছে আসবো, বলবো যে 14টি বিশেষ অ্যাওয়ার্ডের কথা শুনেছি আজকে এই সংবাদ সম্মেলনে। এই 14টি বিশেষ অ্যাওয়ার্ডটা কি, এছাড়াও এই 4 দিনের সম্মেলনে কোনগুলো আয়োজন থাকছে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলতেন। আপনারা তো ইতিমধ্যে শুনেছেন যে আমাদের যে সম্মেলনটা শুরু হবে 11 তারিখ উদ্বোধন করবেন মহামান্য রাষ্ট্রপতি নিজে। সেদিন সন্ধ্যায় আমাদের যেটা হবে মিনিস্ট্রিয়াল একটা কনফারেন্স হবে, যেটা 64টা দেশের প্রতিনিধিত্ব এখানে করবেন। তারা ভার্চুয়ালি অনেকে করবেন, হয়তো ফিজিক্যালি অনেকে আসবেন। করোনা না হলে, পরিস্থিতি না হলে হয়তো সবাই ফিজিক্যালি আসতেন। তো ইতিমধ্যে 2 বা 3টা দেশের প্রতিনিধি কিন্তু বাংলাদেশে চলে আসছেন মিনিস্ট্রি এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। তো আমরা এক্সপেক্ট করতেছি আরও বেশি হয়তো আসবেন। প্রথম দিন এই অনুষ্ঠানটাতে আয়োজনে ভার্চুয়ালি অনেকে অংশগ্রহণ করতে পারবেন, ফিজিক্যালি আমরা যেতে পারবো। এটা সবার জন্য উন্মুক্ত। এই প্রথম যে আমরা ফ্রি রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে। আমরা ইতিমধ্যে আমরা তো 25তম আয়োজক দেশ। এই 84টা আরও 24টা সম্মেলন কিন্তু বিভিন্ন দেশে হয়ে আসছে, কখনোই কোথাও কিন্তু ফ্রি রেজিস্ট্রেশন ছিল না। বাংলাদেশ সরকার এই প্রথম সম্পূর্ণ টাকাটা বাংলাদেশ সরকার বহন করছেন এবং এটা ফ্রি রেজিস্ট্রেশনের সুযোগ রেখেছেন। আদারওয়াইজ অন্য সবকটা দেশে আমাদের একটু বড় অ্যামাউন্টের টাকা দিয়ে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন করতে হয়েছে, আমরা যত জায়গায় অংশগ্রহণ করেছি। কিন্তু এইবারই প্রথম এখানে একটা ফ্রি রেজিস্ট্রেশনের সুযোগ থাকছে। তো এটা সবার জন্য উন্মুক্ত। আমি সবাইকে আহ্বান করব যে যারা আমাদের দর্শক এখানে সংযুক্ত আছেন তারা অবশ্যই ওয়েবসাইটে গিয়ে, উইটসের ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। আপনারা এই টোটাল বিষয়টা কিন্তু এখানে দেখতে পারবেন। সরাসরি যদি আসার সুযোগ থাকে সরাসরি আসতে পারবেন। আর দ্বিতীয় দিন আপনারা জানেন যে বাংলাদেশের 50তম বছর এটা হবে। তো এটা সুবর্ণ জয়ন্তী। যে এই সুবর্ণ জয়ন্তীতে আমাদের যে আসলে অ্যাচিভমেন্টটাকে আমরা এই পর্যায়ে আসতে যে দীর্ঘ পথ আমরা আইসিটি ক্ষেত্রে যে অবদানগুলো রাখতে পেরেছি, যে এই পর্যায়ে এসেছে, আসার জন্য যে সাফল্য, যে বা পিছনে কারিগররা যারাই কাজ করেছেন তাদের টোটাল বিষয়টাকে এখানে আসলে উপস্থাপন করা হবে দ্বিতীয় দিন। যে এই দ্বিতীয় দিন আমাদের একটা অ্যাসোসিয়েট সম্মাননা দেওয়া হবে। অ্যাসোসিয়েট কান্ট্রি, এশিয়া এবং ওশেনিয়া কান্ট্রির যে আইসিটি কোম্পানিগুলো, আইসিটি দেশগুলো রয়েছেন তাদের যে অবদান আছে বিভিন্ন দেশের, তাদেরকে আমরা কিন্তু অ্যাওয়ার্ড দিব সেদিনই দ্বিতীয় দিন। তৃতীয় দিন হলো বাংলাদেশের যে বঙ্গবন্ধু বললেন যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, ওনার যে আসলে একটা স্বপ্ন ছিল, ওনার যে একটা দিক নির্দেশনা ছিল, উনি বাংলাদেশের জন্ম ক্ষেত্রে ওনার যে শুরুটা ছিল, প্লাস আইটির ক্ষেত্রে উনি যে চিন্তাগুলো করেছিলেন সেগুলো যে বাস্তবায়ন আজকে ঘটেছে। ওনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিভিন্নগুলো পদক্ষেপগুলো নিয়েছেন সেইগুলো আসলে বিস্তারিতভাবে আসলে আমরা উপস্থাপন করব স্টেপ বাই স্টেপ। হয়তো যারাই অংশগ্রহণ করবেন তারা আসলে ডিটেলটা এখানে দেখতে পারবেন। দ্বিতীয়ত সেদিন হবে হলো যে আমাদের যে এই উইটসার যে 14টা অ্যাওয়ার্ডের কথা বলছেন মাননীয় প্রতিমন্ত্রী পলক ভাই, এই অ্যাওয়ার্ডগুলো আসলে দেওয়া হবে হলো আইটি ক্ষেত্রে অবদানের জন্য। শুধু নট অনলি বাংলাদেশ, এটা 84টা দেশে উইটসের যত সদস্য কান্ট্রি রয়েছে, 84টা দেশের সদস্য কান্ট্রির তাদের যে অবদান, এখানে সবাই তার একটা প্রজেক্ট জমা দিবেন। এই প্রজেক্টের উপর ভিত্তি করে এখানে একটা জুরি বোর্ড আছে, জুরি বোর্ড নির্ধারণ করবে কাকে অ্যাওয়ার্ড দেওয়া যায়, কাদেরকে দেওয়া যায় না। এই 14টা বিষয় থাকবে, সব কিছু আইটির উপর কেন্দ্র করে। আইটিতে ইনফ্রাস্ট্রাকচার তৈরির ক্ষেত্রে হয়তো যে সামাজিক যে চেঞ্জগুলো অনেকগুলোর উপর ভিত্তি করে, যেমন আমরা এর আগে কিন্তু আমরা অ্যাওয়ার্ড পাইছি বাংলাদেশে নগদ। আমরা যখন আর্মেনিয়াতে যাই নগদ কিন্তু তারা পেয়েছিল। কেন? আমরা নগদের যে সাফল্য কথাটা একই রকম ভাবে এখানে ওই 14টা ক্যাটাগরি দেওয়া হবে। আপনার কাছে আমরা আবার আসবো। এখন আমরা যাব যে এবারে যে প্রতিপাদ্য থিম আইসিটি দ্য গ্রেট ইকুয়ালাইজার, এই থিমের মানে আসলে তাৎপর্য কি যদি আপনি একটু বলতেন। আইসিটি গ্রেট ইকুয়ালাইজার যে প্রতিপাদ্য নিয়ে আমরা WCET করতে যাচ্ছি, এটা আসলে আমরা আইসিটি এখন সর্বক্ষেত্রে একটি সমানভাবে একটি ইকুইটির
ব্যবস্থা যেটা করে দিচ্ছে সেটাকে আসলে উপলক্ষ করে আমরা দ্য গ্রেট ইকুয়ালাইজার এই প্রতিপাদ্যটি বেছে নিতে। আপনি জানেন যে ডিজিটাল ডিভিডেন্ড বলে একটি কথা আছে, যে এটা যেন ধনী এবং দরিদ্রের মধ্যে যে ডিজিটাল যে ডিভাইডটি, যে সবাই সেটা ব্যবহার করতে পারবে কিনা, সেটা কিন্তু বাংলাদেশ ইতোমধ্যে এই ডিজিটাল ডিভাইড যেটা ছিল এটা দূর করতে সক্ষম হয়েছে। এখন একটি গ্রামের সাধারণ পরিবারের মধ্যে এখন তারা কিন্তু ল্যাপটপ ব্যবহার করছে, ল্যাপটপ ক্রয়ের ক্ষমতা তাদের হয়েছে। তো এখন আমাদের এই গ্রেট ইকুয়ালাইজার যেটা আমরা যে প্রতিপাদ্য দিয়েছি, আমরা যেটা এখানে গুরুত্ব দিতে চাচ্ছি সেটা হলো যে আইসিটির মাধ্যমে যেন আমাদের দেশের আমাদের অর্থনীতির একটা ভারসাম্য এবং ভারসাম্য যেন আমরা আপনার কাছে একদম আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। খুব সংক্ষিপ্তভাবে আমাদের এই আয়োজনে নিরাপত্তা নিয়ে বা আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নিয়ে যদি কিছু বলতেন। আপনি জানেন এবার যেহেতু আমরা হাইব্রিড মডেলে, কিছু ফিজিক্যাল মোডে, আমরা কিছু ভার্চুয়ালি এই আয়োজনটি করতে যাচ্ছি। তবে যদি আমরা এটি ফিজিক্যাল মোডে করতে পারতাম তার সিকিউরিটি রিজনটা আরও বেশি এখানে গুরুত্ব পেত। ইতিমধ্যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের যে সমস্ত দেশ থেকে আমাদের আইসিটির মন্ত্রী মহোদয় যারা আইটির যে ডিগনিটরি যারা আসছেন তাদের ইটিনারি আমরা পেয়েছি, তাদের ভ্রমণসূচি পেয়েছি, এবং সেই সমস্ত দেশ বিশেষ করে উজবেকিস্তান আসছে, সোমালিয়া আসছে, এখানে টার্কির প্রতিনিধি আসছে, নরওয়ের প্রতিনিধি আসছে, নেপালের প্রতিনিধি আসছে। তাদের এই প্রতিনিধি যাদের আমরা কনফার্মেশন পেয়েছি তাদের জন্য কিন্তু আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমরা জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা বিভাগে লিখেছি। তারা ইতোমধ্যে আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের ইমিগ্রেশনে তারা অলরেডি তাদের তালিকা দিয়েছে। অবশ্যই আমরা চাইবো সব ধরনের ব্যবস্থা করে অন অ্যারাইভাল ভিসার তারা পান, এবং তাদেরকে আমরা এমন একটি জায়গায় রাখার ব্যবস্থা করেছি যেটা এয়ারপোর্ট থেকে কাছে, এবং সেখান থেকে তারা ভেন্যু স্থল যেখানে আমাদের অনুষ্ঠানটি উদ্বোধন হবে, যেখানে 4 দিনব্যাপী প্রোগ্রাম হবে, যেন তারা নিরাপদে এবং পুরোপুরি আমাদের বিশেষ করে যে আমাদের নিরাপত্তা বাহিনীর পুরোপুরি সুযোগ সুবিধাগুলো নিরাপত্তা যেন তারা পান সেই ব্যবস্থা এখানে আমরা নিয়েছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, 84টি দেশের 25তম আয়োজনে বাংলাদেশের আইসিটি মিনিস্ট্রি এবং বাংলাদেশ কম্পিউটার অ্যাসোসিয়েশন সফলভাবে, বাংলাদেশ কম্পিউটার সমিতি সফলভাবে সম্পন্ন করুক, এটাই প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকুন। যে কোনো বিষয়ে আমাদের সাথে ইমেইলে যোগাযোগ করতে পারেন tpt@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। আমাদের তথ্য প্রযুক্তির দুনিয়া দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকুন, NTV সঙ্গেই থাকুন।